রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন। 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতির পদত্যাগে রাষ্ট্রের ঘাট থেকে নামল স্বৈরাচারের দোসর, মন্তব্য জামাত আমিরের। জুলাই হত্যার দায়ে শাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি এনসিপির। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকাতেই 24-এর গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে বললেন মির্জা ফখরুল। গণভোটের রায় বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিএনপি, অভিযোগ বিরোধী দলের। গ্যাস সংকট আরও তীব্র হচ্ছে, ভোগান্তি চরমে। কাঁচামরিচের কেজি 300 টাকার উপরে। নিত্যপণ্যের বাজারে বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের 50-3 অনুচ্ছেদ অনুসারে তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সেই সাথে 54 ধারা অনুসারে তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন বলেও জানান হাফিজ উদ্দিন আহমদ। জানান, মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমান সরকারকে সমর্থন দিয়েছেন বিদায়ী রাষ্ট্রপতি। আহমেদ সরোয়ারের রিপোর্ট। মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন তার স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র আজ 24শে জুলাই 2026 9 শ্রাবণ 1433 তারিখে রোজ শুক্রবার অপরাহ্ন 5টা 1 মিনিটে আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। এর মাধ্যমে দুদিন ধরে চলা সব জল্পনা কল্পনার অবসান হলো। রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়লেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ সংবাদ সম্মেলন করে জানালেন কি কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করলেন। তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় তিনি ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষার অটোনমিক নিউরোপ্যাথি নামে রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন। এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। তিনি মোহাম্মদ শাহাবুদ্দিনের সুস্বাস্থ্য কামনা করেন। তিনি শারীরিক অসমর্থের কারণে পদত্যাগ করেছেন। আমি তার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি এবং আমার মনে হয় তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও বর্তমানে জনগণের ভোটে যে সরকার নির্বাচিত হয়েছে তার প্রতি তিনি সমর্থন এবং শ্রদ্ধা প্রকাশ করেছেন সবসময়। আমি তার মঙ্গল কামনা করি। বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ একটি গুরুতর ঘটনা। এর সাথে দেশের ভালো মন্দও জড়িত। রাষ্ট্রপতি একজন মানুষ, তিনি অসুস্থ হতেই পারেন এবং তিনি রোগেরও নাম প্রকাশ করেছেন, লিখিতভাবে জানিয়েছেন তিনি কি রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। এর জন্য ডাক্তারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই, যিনি যেখানে নিজেই এটি দাবি করেছেন। আমি জাতীয় সংসদের স্পিকার হিসাবে পদত্যাগপত্র গ্রহণ করেছি, এটি হলো বাস্তবতা। আশা করি সকল ধরনের কনফিউশন এখন থেকে দূর হয়ে যাবে। একটি গুরুতর সলেম অকেশন, দেশের রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, লেট আস ডু জাস্টিস টু হিম। এর আগে বিকেল 4টার পরে সংসদের বাসভবন থেকে সংসদ ভবনে যান স্পিকার। এ সময় বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির কর্মকর্তারা সংসদ ভবনে যান রাষ্ট্রপতির পদত্যাগপত্র নিয়ে। সেখানে স্পিকার তার পদত্যাগপত্র গ্রহণ করেন। সব আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতির প্রটোকলে সংসদের বাসভবনে ফিরে যান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। সংসদীয় পদ্ধতি সরকার প্রবর্তনের পর দেশে এখন পর্যন্ত 2জন রাষ্ট্রপতি তাদের মেয়াদ পূরণ করার আগেই পদত্যাগ করেছেন। এর আগে ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী ইমপিচমেন্টের কারণে পদত্যাগ করেছিলেন। আজকে মোহাম্মদ শাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন। দুবারই কাকতালীয়ভাবে সরকারে ছিল বিএনপি। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা।
পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী আগামী 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করবে জাতীয় সংসদ। 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আরিফিন শাওনের রিপোর্ট। স্বাস্থ্যগত কারণ দেখে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বুধবারই ছিল এমন খবর, তবে তিনি কখন ছাড়বেন রাষ্ট্রের সর্বোচ্চ পদ তা নিশ্চিত ছিল না। কিন্তু মাত্র দুদিনের মধ্যেই পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার পদত্যাগ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন তার সামরিক সচিব। কারণ হিসেবে উল্লেখ করেন শারীরিক ও মানসিক অসামর্থ্যতা, নতুন রোগে আক্রান্ত, ফলে দীর্ঘ সময়ে চিকিৎসা প্রয়োজন বলে মনে করেন তিনি। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে ব্যাপকভাবে দাবি উঠতে থাকে রাষ্ট্রপতির পদ থেকে শাহাবুদ্দিনের পদত্যাগ বা অপসারণের বিষয়টি। জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তার অপসারণের দাবি জানান, কিন্তু সে যাত্রায় টিকে যান শাহাবুদ্দিন। শেখ হাসিনা, ডক্টর মোহাম্মদ ইউনূস আর তারেক রহমানকে দেশের সরকার প্রধান হিসেবে শপথ গ্রহণ করান তিনি। সরকারের প্রধানমন্ত্রী অবশেষে শুক্রবার রাষ্ট্রপতির পদ ছাড়েন মোহাম্মদ শাহাবুদ্দিন। তার পদত্যাগপত্র গ্রহণ করার কথা জানান জাতীয় সংসদের স্পিকার। রোজ শুক্রবার অপরাহ্ন 5:01 আমার নিকট পদত্যাগপত্র দাখিল করেছেন। সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। পদত্যাগপত্রটি আমি গ্রহণ করেছি। 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শাহাবুদ্দিন। তার রাষ্ট্রপতি হওয়াটা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দেয়। রাজনীতির গুরুত্বপূর্ণ কোনো পদে না থাকার পরও দেশের সর্বোচ্চ পদে তাকে নির্বাচিত করেন শেখ হাসিনা। আগামী 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করবে জাতীয় সংসদ। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা। পদত্যাগকারী রাষ্ট্রপতিকে দায়িত্ব পালনের সময় নেওয়া কোনো সিদ্ধান্ত বা কাজের জন্য কোনো আদালতে জবাবদিহি করতে হবে না, এ বিষয়ে একমত বিশেষজ্ঞরা। তবে নৈতিক স্খলন, ব্যক্তিগত ফৌজদারি অপরাধের ক্ষেত্রে এই দায় মুক্তি মেলে না। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন। আওয়ামী সরকারের সময় 2023-এর 24 এপ্রিল রাষ্ট্রপতির দায়িত্ব পান মোহাম্মদ শাহাবুদ্দিন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর নানা আলোচনা সমালোচনার পাশাপাশি একাধিকবার পদত্যাগ ও অপসারণের দাবি উঠলেও এতদিন টিকে ছিলেন তিনি। বুধবার থেকে আবারও শুরু হয় তার পদত্যাগের গুঞ্জন। বিশেষ করে 24-এর আন্দোলনের ফ্রন্টলাইনারদের সংগঠন এনসিপি দাবি তোলে, কেবল পদত্যাগ নয়, বিচারও নিশ্চিত করতে হবে তার। ফ্যাসিস্টের দোষর চুপ্প পদত্যাগ করলে হবে না, পদত্যাগের পরে তাকে গ্রেফতার করতে হবে। বিশ্লেষকরা বলছেন, জুলাই গণ অভ্যুত্থানে সংসদের বিলুপ্তি আর স্পিকারের পদত্যাগের পর সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ বা অপসারণের পথ বন্ধ হয়ে যায়। কিন্তু নির্বাচিত সরকারের সময় সেই বাধ্যবাধকতা এখন আর নেই। 5 আগস্টের সংকট তো অলরেডি আমরা মোকাবেলা করেছি, 12 তারিখে নির্বাচন হয়েছে। এখন গণতান্ত্রিক সরকার গঠন করেছে, নির্বাচিত সরকার আমরা পেয়েছি। ফ্যাসিস্ট নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতিকে অব্যাহত রাখার প্রয়োজন নাই। বিএনপি সরকারের জন্য এটা ভালো, কারণ তারা তাদের নিজস্ব রাষ্ট্রপতি দিয়া আমাদের সামনের যে কাজগুলো করতে পারবে। গণতান্ত্রিক রাষ্ট্রপতির এটা দরকার আছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্ব স্পিকারের। 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে সংসদ। তবে পদত্যাগের পরেও দায়মুক্তি পাবেন তিনি। এই রাষ্ট্রপতিকে নিয়ে ধরেন কারো দাবি আছে যে তাকে গ্রেফতার করতে হবে, তার বিচার করতে হবে। রাষ্ট্রপতির দায় মুক্তির একটা বিধান আছে। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে তাইলে সে ধরে নিতে হবে যে তারা আসলে দায় মুক্তির বিধানের মধ্যে সে আছে। রাষ্ট্রপতি পদে থাকাকালীন সময়ে তার কোনো কাজে কোনো রকমের ধরেন কারো যদি সংক্ষুব্ধ হওয়ার ব্যাপার থাকে, তিনি রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা করতে পারবেন না, রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে করতে পারবেন। সরকার প্রধানের বিরুদ্ধে যে মামলা আছে সেই মামলার দোষর হিসেবে ওনাকে আসলে করা যাবে না। নতুন রাষ্ট্রপতির কাছে গণতন্ত্রের অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা চায় শান্তিকামী মানুষ। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ করায় দেরিতে হলেও জাতির ঘাট থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে গেল বলে মন্তব্য করেছেন জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে রাষ্ট্রপতির পদত্যাগের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি। পরবর্তী রাষ্ট্রপতিকে কোনো তোষামতকারী হিসেবে দেখতে চায় না জামাত। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নির্মোহভাবে দায়িত্ব পালন করবেন এমন প্রত্যাশা করে জামাত ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে বলেও
আশ্বাস দেন বিরোধী দলীয় নেতা। জাতির ঘাট থেকে স্বৈরাচারের একটা কালো ছায়া সরে গেল, এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। বর্তমান মাননীয় স্পিকার দায়িত্ব গ্রহণ করেছেন, আমরা তাকে অভিনন্দন জানাই এবং আমরা তাকে আশ্বস্ত করছি তিনি যতদিন দায়িত্ব পালন করবেন, আশা করব যে তিনি ন্যায়নিষ্ঠভাবে এই দায়িত্ব পালন করবেন, নির্মোহভাবে দায়িত্ব পালন করবেন, কারো প্রতি তিনি কোনো ধরনের কোনো পক্ষপাতিত্ব করবেন না। তিনি নিরপেক্ষভাবে এই রাষ্ট্রপতির মর্যাদা রক্ষা করে একদিনের জন্যও যদি তিনি দায়িত্ব পালন করেন বা যতদিন তিনি দায়িত্ব পালন করবেন, তিনি এইভাবেই দায়িত্ব পালন করবেন বলে আমরা আশা করি। যদি এইভাবে তিনি দায়িত্ব পালন করেন তাহলে আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করব। তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন। সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতারের দাবি জানিয়েছে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ফ্যাসিস্টের দোষর হিসেবে জুলাই গণহত্যার জন্য ট্রাইব্যুনালে তার বিচারের দাবিও জানানো হয়। শুক্রবার সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে কথা বলেন এনসিপি নেতারা। তিনি শুধু পদত্যাগ করেছেন রাষ্ট্রপতির পদ থেকে, এটাই যথেষ্ট নয়। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে অবিলম্বে এই শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং আমরা দেখেছি যে তিনি তার যে পদত্যাগপত্র, সেখানে যে ঐতিহাসিক ন্যারেটিভ তিনি টেনেছেন সেগুলো আসলে অপ্রাসঙ্গিক, কিন্তু তারপরেও তিনি অসুস্থতার অজুহাতের কথা বললেও তার পদত্যাগপত্রের মধ্যে এমনভাবে তিনি ন্যারেটিভ সাজিয়েছেন যেটা আসলে তার জন্যে একটা সেফ এক্সিটের জায়গা তৈরি করতে পারে। কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পুকে সেফ এক্সিট দেওয়ার কোনো মানেই নেই। এই শাহাবুদ্দিন চুপ্পু সে যত অপরাধ করেছে সে অপরাধগুলোতে তাকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। রাষ্ট্রপতি ইস্যুতে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক আয়োজনে তিনি এসব কথা বলেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা ও রাজনৈতিক কাঠামো ঠিক করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। শুক্রবার সকালে রাজধানীর একটি হোটেলে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স ডাইরা আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বক্তব্যে মির্জা ফখরুল বলেন, গেল 17 বছর দেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর আন্দোলন বাংলাদেশের নতুন দ্বার উন্মোচন করেছে। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অঙ্গীকারের কথাও তুলে ধরেন তিনি। That is known as July Charter, July Sanad, which has been agreed by all the political parties with some note of decency also. Our party and our leader, Mr. Tariq Rahman, is committed to fulfill the July Charter, which we have committed to the people also. বৈশ্বিক পরিস্থিতির কারণে সমগ্র বিশ্বেই অর্থনৈতিক অস্থিরতা চলছে বলে উল্লেখ করেন মন্ত্রী। জানান, সব দেশের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখে অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে সরকার। The political structure to be rebuilt. We all know that we had a long session of the political parties to come to a sort of consensus to amend the constitution so that can be favorable for economic development and the development of the country as a whole. অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জনগণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কথা গুজবে আমি বিশ্বাস করি না, আর পত্র পত্রিকা পড়ে তো রাজনীতির কথা বলা যাবে না, আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, তো ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। জামাতে ইসলামী ও অন্যায় একসাথে চলবে না। নৈতিকতার প্রশ্নে জামাতে কোনো ছাড় নেই বলে হুঁশিয়ারি করেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা জেলা জামাতের রোকন সম্মেলনে অংশ নিয়ে তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও অবৈধ। সংবিধানের অপব্যবহার করলে সরকারের অস্তিত্ব থাকবে না বলেও হুঁশিয়ার করেন জামাতের আমির। ওমর ফারুকের রিপোর্ট। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা জেলা জামায়াতের ষান্মাসিক রোকন সম্মেলন। বক্তব্য রাখেন জামায়াতের আমির, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ দলটির শীর্ষ নেতারা। এই সময় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, নৈতিকতার প্রশ্নে জামায়াত ইসলামীতে কোনো ছাড় নেই। আহ্বান জানান, ভুল ত্রুটি চোখে পড়লে সাথে সাথে ধরিয়ে দেওয়ার। আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়,
আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না। আমি সহকর্মীদেরকে বলবো, গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে আপনাকে যত্নশীল হতে হবে। সমাজের যে কথাটা আছে সাদা কাপড়ে দাগ লাগে, কথা ঠিক না? না, সাদা কাপড়ে কম লাগে কিন্তু যা লাগে তা ভাসে। ভেরি কেয়ারফুল। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই। জুলাই জাদুঘর খুলে না দেওয়ায় ক্ষোভ জানান জামায়াত আমির। ফ্যাসিবাদ আমলে নির্যাতনের শিকার সকলের দায়িত্ব সরকারের নেওয়ার দাবি তার। জুলাই জাদুঘর, স্মৃতি জাদুঘর যেটা, সেটা ইন্টারিম গভর্নমেন্টের আমলে তৈরি হয়েছে। এটা 1 জুলাই খুলে দিতে অসুবিধা কোথায় ছিল? তাইলে পুরা জুলাই মাস জুড়ে আমাদের বীরদেরকে মানুষ আরো বেশি শ্রদ্ধার সাথে স্মরণ করার সুযোগ পেত। শুধু জুলাই নয়, 15.5 বছরে এই ফেসিবাদী জালেমদের হাতে যারাই শহীদ হয়েছেন, গুম হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের সকলের দায়িত্ব নেওয়া সরকারের নৈতিক দায়িত্ব। এদিকে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে পেশাজীবীদের দায়বদ্ধতা শীর্ষক আলোচনা সভা করে এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ। এতে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ পেশাজীবীরা। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সংস্কার থেকে মুখ ফিরিয়ে কর্তৃত্ববাদী শাসনের দিকে ফিরে যাচ্ছে বিএনপি সরকার। একটা নতুন সংবিধান রাষ্ট্র কাঠামোর পরিবর্তনের জন্য সবাই আমরা রাজি হয়েছিলাম। বিএনপি সেই জায়গা থেকে মুখ ফিরিয়ে আবার কর্তৃত্ববাদী শাসনের দিকে বিএনপি এখন যাত্রা শুরু করেছে। জাতির সাথে আরেকটা প্রহসন, প্রতারণা, শুভঙ্করের ফাঁকি দেওয়ার জন্য পার্লামেন্টে সংবিধান সংস্কার না করে সংবিধান সংশোধনের জন্য একটা বিশেষ কমিটি গঠন করেছেন এবং বিরোধী দলকে বলেছেন, আপনারা এই কমিটিতে সদস্য দেন, আমরা সংবিধানটাকে সংশোধন করি। গণভোটে 5 কোটি মানুষের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিএনপি, অভিযোগ করে মিয়া গোলাম পরোয়ার। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া যারাই প্রধানমন্ত্রী হবেন তারাই এক একটা হাসিনা হয়ে উঠবে। কিন্তু ওই তাদের ভিন্নমত বাদ দিয়ে তারা মানবে, তাহলে আর বাংলাদেশে কোনো সংস্কার হবে না। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। কেউ যদি কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করেন তা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে ইশরাক হোসেন এসব কথা বলেন। তিনি আরও জানান যে গোষ্ঠী গণমাধ্যম, অর্থ ও রাজনৈতিক পরিচয়ধারী ভাড়াটে ব্যক্তিদের ব্যবহার করে বিএনপির প্রার্থী ও ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। তাদের কর্মকাণ্ড রাজনৈতিক ও আইনগতভাবে প্রতিহত করতে হবে। তা না হলে ভবিষ্যতে স্থানীয় ও জাতীয় নির্বাচনে এর গুরুতর নেতিবাচক প্রভাব পড়তে পারে। প্রধানমন্ত্রীর কাছে এসব বিষয়ে প্রতিকার ও দিক নির্দেশনা চাওয়া হবে। এরপরও যদি ষড়যন্ত্র, অপপ্রচার ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা বন্ধ না হয় তবে গণতান্ত্রিক, সাংগঠনিক ও আইনানুগ সব পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নিজের ভেরিফাইড ফেসবুকে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী। গ্যাস সংকট আরও তীব্র হচ্ছে। পাম্প স্টেশনের বাইরে বাড়ছে ভোগান্তি। দীর্ঘ লাইনেও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। ফলে জীবন জীবিকা নিয়ে শঙ্কায় গ্যাসের উপর নির্ভরশীলরা। এই অবস্থা চলতে থাকলে বিপুল পরিমাণ উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা ব্যবসায়ী নেতাদের। এই সমস্যা সমাধানে সরকারকে বিকল্প খোঁজার তাগিদ তাদের। মামুন আব্দুল্লাহর রিপোর্ট। প্রাইভেট কারের এই দীর্ঘ লাইনের অপেক্ষা গ্যাসের জন্য, যার শেষ সিএনজি স্টেশন থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত। কিছুদিন আগে অকটেন ডিজেলের সংকটের পর নতুন সংকটের নাম গ্যাস। আমি 2 দিন থেকে কোনো গ্যাসই নিতে পারি নাই। মালিকের বললো যে ঠিক আছে তুমি তেল দিয়ে চালো। ভোগান্তি যে 9টার দিকে আসলাম, ওই মাথার থেকে সিরিয়াল দিতে দিতে ওই পর্যন্ত গেলাম। আর মনে হয় কি, আমার মনে হয় না যে আজকে গ্যাস নিয়ে বাসায় যেতাম। এইরকম সংকট থাকলে আসলে জীবনযাত্রার মানটা অনেক হয়ে যাবে, আমাদের একদম লোভ হয়ে যাচ্ছে আর কি। তেলের সংকট ছিল, তখন দেখা যায় তেল দাম বাড়াইছে, ঠিক হয়ে গেছে, কিন্তু গ্যাসের দাম সংকট বলতে কোনো কথা না। গ্যাসের অনেক আগের থেকে সমস্যা, কিন্তু ওনারা এটা দেখে না। এটা আমাদের অনেক কষ্ট হয়। এই 4.5 ঘন্টা বসে থাকে, আমরা এই পর্যন্ত আসছি। এই হলো পরিস্থিতি আমাদের দেশের। কালকে 5 ঘন্টা বসে থাকে, গ্যাস পাই নাই, পরে রিটার্ন গেছি। কিছু সিএনজি পাম্প স্টেশন খোলা থাকলেও বেশিরভাগই বন্ধ। খোলাগুলোতেও নেই গ্যাসের কাঙ্ক্ষিত চাপ, ফলে একই গাড়ি ঘুরে আসছে বারবার। এরকম চলতে থাকলে তো পরিস্থিতি খারাপের দিকে যাবে, মারামারির দিকেও যাইতে পারে। এরকম একই গাড়ি বারবার এই একদিনে মানে 3বার 4বার আসতেছে, এই জন্য আমাদের আরও চাপটা বেশি পড়ে গেছে। গ্যাস বাড়াইলে সংকট কমবে, দাম বাড়ুক অথবা কমুক, এটা কোনো যায় আসে না। গ্যাসের যদি গেলে আউটপুট বাড়ে তাহলে আমাদের এই সংকটটা কমতে পারে।
দেশে প্রতিদিন সরবরাহ করা হয় 265 কোটি ঘনফুট গ্যাস, যার মধ্যে আমদানি করা এলএনজি 110 কোটি ঘনফুট। কক্সবাজারের মহেশখালীতে একটি ভাসমান এলএনজি টার্মিনালে দুর্ঘটনায় বন্ধ রয়েছে দৈনিক 45 থেকে 50 কোটি ঘনফুট গ্যাসের সরবরাহ। এতে ক্ষতির মুখে কলকারখানা, ব্যাহত হচ্ছে উৎপাদন। ব্যবসায়ী নেতারা বলছেন, এই অবস্থা চলতে থাকলে দীর্ঘমেয়াদে বন্ধ হতে পারে অনেক কলকারখানা, চরম ক্ষতি হবে দেশের অর্থনীতির। আমি যখন এই গ্যাস পাচ্ছি না, আমি কিন্তু আমার উৎপাদন ব্যাহত হচ্ছে। আমার শ্রমিকের বেতন কিন্তু আর বন্ধ রাখা যাবে না, বেতন আমাকে ঠিকই দিতে হবে। তো আমি যখন বেতনটা দেওয়ার জন্য তখন আমার ব্যাংকের থেকে আমার অতিরিক্ত টাকা আনতে হবে। তো অতিরিক্ত টাকা যদি আমি আনি, একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে এরকম আজকে এটার কারণে অতিরিক্ত, কালকে ওইটার কারণে কিছু অতিরিক্ত আসছে, তাতে গিয়ে ওখানে একটা বড় ধরনের শর্টফল তৈরি হবে ব্যাংকে। হলে পরে একটা পর্যায়ে গিয়ে ব্যাংক আমার কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। এইভাবেই কিন্তু একটার পর একটা ফ্যাক্টরি কিন্তু বন্ধ হচ্ছে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নিত্যপণ্যের বাজারে আবারও অস্বস্তি। সপ্তাহের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ, ডিম, মুরগি, মাছ ও কাঁচামরিচ সহ সব সবজির দাম। সবচেয়ে বেশি বেড়েছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। করলার কেজি 120 টাকা, বরবটি 120, বেগুন 140, কাঁকরোল 100 এবং পটল 70 টাকা। আর কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে 280 থেকে 320 টাকায়। বেড়েছে প্রাণীজ আমিষের দামও। ডজনে ডিমের দাম বেড়েছে 5 টাকা, কেজিতে 30 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকায়, সোনালী মুরগি 360 টাকা আর দেশি মুরগির কেজি 620 টাকা। মাছের দামও চড়া। একসঙ্গে কয়েকটি নিত্যপণ্যের দাম বাড়ায় সংসারের খরচ মেলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। সকল ধর্মের বিশ্বাসকে বিএনপি সরকার শ্রদ্ধা করে জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের সংবিধানে ধর্মের ভিত্তিতে কোনো বিভক্তি নেই। বিকেলে ঢাকেশ্বরী মন্দিরে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। ধর্মের ভিত্তিতে যারা বিভক্তি করবে তাদেরকে জাতির শত্রু, সমাজের শত্রু বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তার অভিযোগ, কেউ কেউ ধর্মের বিশ্বাসকে পুঁজি করে সমাজকে বিভক্ত করতে চায়। প্রকৃত ধর্ম বিশ্বাসীরা সকল ধর্মের অনুষ্ঠানকে শ্রদ্ধা করে। সভাটি উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বলেন, বাংলাদেশ সকল সম্প্রদায়ের দেশ। যারা সম্প্রীতি নষ্ট করতে চায় তারা সার্বভৌমত্বে বিশ্বাস করতে চায় না বলেও মন্তব্য করেন আব্দুস সালাম। সভা শেষে শুরু হয় উল্টো রথযাত্রা। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রী জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে অষ্টম নিজ ধামে ফেরেন এই দিনে। আমাদের ধর্ম বিশ্বাসকে পুঁজি করতে চায়। আমাদের দেশে বর্ণের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে অথবা পাহাড়ি সমতল অঞ্চলের ভিত্তিতে কোনো বিভক্তিকে আমরা বরদাস্ত করব না। আমরা মনে করি বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের মধ্যেই সকল ধর্ম বিশ্বাস, সকল বর্ণ, ভাষা, সংস্কৃতি এবং সকল সমতলকে আমরা এক জায়গায় দাঁড় করতে পেরেছি। আমরা কোনো সাম্প্রদায়িক উস্কানিতে বিশ্বাস করি না। যখন পরিবর্তন হয় তখন তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সারা বাংলাদেশে দুর্গাপূজা ছিল, সেই দুর্গাপূজায় আপনাদেরকে পাহারা দেওয়ার জন্য, আপনাদের সাথে অংশগ্রহণ করার জন্য। এবং আমার মনে হয় বাংলাদেশের দীর্ঘদিনের ইতিহাসেও এই 5ই আগস্টের পরে এত শান্তিপূর্ণ দুর্গাপূজা আপনারা মনে হয় না কখনো করতে পেরেছেন। নরসিংদী জেলা হতে 45তম বিসিএস এর সুপারিশপ্রাপ্ত ক্যাডার কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রাজধানীর একটি হোটেলে সাপ্তাহিক সময় ও কথা পত্রিকার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। নরসিংদী 3 আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহির সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদ হোসেন এনডিসি। বিশেষ অতিথি ছিলেন সচিব ওবায়দুর রহমান, বিসিক চেয়ারম্যান সাইফুল ইসলাম, পাট অধিদপ্তরের মহাপরিচালক নুরুল বাসির, পিআইবির সাবেক মহাপরিচালক ডক্টর আব্দুল হাই সিদ্দিক, নিরীক্ষা গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক জাকির হোসেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক শহীদুর রহমান, অধ্যাপক ডাক্তার রকুনুজ্জামান ভুইয়া ও রিদম গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তা সাবেক সচিব আজিজুর নাহার শ্যামলী। অনুষ্ঠানে 45তম বিসিএস এর সুপারিশপ্রাপ্ত ক্যাডার কর্মকর্তাদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। প্রধান অতিথি তার বক্তব্যে প্রত্যাশা করেন মেধা, সততা ও জনসেবার মানসিকতা নিয়ে নতুন ক্যাডার কর্মকর্তারা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ঢাকা সেনানিবাসে শিক্ষা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নতুন নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। শ্রদ্ধা নিবেদন শেষে নৌবাহিনী প্রধান শিক্ষা অনির্বাণের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে নতুন নৌপ্রধান নৌসদর দপ্তরে গেলে তাকে নৌসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা অভ্যর্থনা জানান। এরপর নৌবাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অফ অনার প্রদান করে। এ সময় নৌসদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী দেশের বিশাল সমুদ্র সীমা ও সুনীল অর্থনীতির সুরক্ষা নিশ্চিত করতে নৌবাহিনীকে একটি শক্তিশালী ও আধুনিক ব্লু ওয়াটার নেভি হিসেবে গড়ে তোলার কথা বলেন নতুন প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। রাজধানীর মতিঝিলে মেট্রো রেল স্টেশনের নিচে ছাতার মধ্যে সেট করা বোমা পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেটি নিষ্ক্রিয় করেছে বোমা ডিসপোজাল ইউনিট। শুক্রবার রাতে মতিঝিল শাপলা চত্বরের মেট্রো রেলের নিচে এই ঘটনা ঘটে। এতে সাময়িকভাবে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে যান চলাচল বন্ধ থাকে সড়কে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটার পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়। তবে তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দিনের আরও কিছু খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা, দক্ষ শিক্ষক ও মানব সম্পদ উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও পরিচালনা পর্ষদের সভাপতিদের সাথে মতবিনিময় করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। চাঁদপুরের কচুয়ার মনোহরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই শিক্ষক সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করায় এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হয়েছে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার চরচামিতা অজিফা উচ্চ বিদ্যালয় মাঠে প্রশাসনিক কার্যক্রম ও অস্থায়ী উপজেলা কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। নোয়াখালীর সেনবাগে ইয়ারপুর এমপি সড়কে গাছ লাগানোর কাজ উদ্বোধন করেছেন নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। ইয়ারপুর হাফেজা খাতুন ইসলামিয়া মাদ্রাসায় ফাউন্ডেশনের সভাপতি মিয়া মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে বৃক্ষরোপণ কাজ উদ্বোধন করা হয়। মুন্সিগঞ্জের শ্রীনগরে মাদক বিরোধী সমাবেশে যোগ দিয়ে এ বিষয়ে সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। বলেন, বিএনপি একটি জনবান্ধব দল হিসেবে সবসময় জনগণের স্বার্থে কাজ করছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রীনগর সরকারি কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল আহমেদ টিপু। ধামরাইয়ে 400 বছরের পুরনো যশোমাধবের উল্টো রথযাত্রায় যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। অনুষ্ঠান উদ্বোধনের পর বলেন, পলাতক ফ্যাসিস্টের দোসররা সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে নানা উপায়ে ঝামেলা তৈরির চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা 20 আসনের সংসদ সদস্য মোহাম্মদ তমিজউদ্দিন। বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণী কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে হয় আয়োজন। সভায় সংসদের বাজেট অধিবেশনে 9ম পে স্কেলে এর বরাদ্দ রাখায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়। উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম মিয়া এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ মহিউদ্দিন খন্দকার। শিশুদের সামগ্রিক বিকাশে 21 থেকে 25 জুলাই টানা 5 দিনব্যাপী শিক্ষা সংস্কৃতি উৎসব আয়োজন করেছে সহজপাঠ উচ্চ বিদ্যালয়। রাজধানীর বাংলা একাডেমিতে আয়োজন উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও ঢাকা 13 আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। বিদ্যালয়ের সকল শিশুর অংশগ্রহণে বিভিন্ন শ্রেণীর কাজের প্রদর্শনী এবং বাংলা ও ইংরেজি উভয় ভাষায় মঞ্চ পরিবেশনা হয়। রাজধানীর ড্যামরায় শিশুদের সৃজনশীল বিকাশ ও শিল্পচর্চার জনপ্রিয় সংগঠন রঙিন ফুল আঁকিয়েদের ভুবনের 15 বছর পূর্তি উৎসব উদযাপিত হয়েছে। কোনাপাড়ার মিনি কক্সবাজারে দিনব্যাপী বর্ণিল আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন ডক্টর আজহারুল ইসলাম চঞ্চল। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক কাউসার হাসান টগর এবং ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির কমিউনিকেশন বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আবু নাসের। সড়কে শৃঙ্খলা ফেরানো ও জনসচেতনতা বাড়ানোর দাবিতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো মানববন্ধন করেছে ভেহিকেল অ্যালায়েন্স ফর রোড সেফটি নামে একটি সংগঠন। সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে শান্তিপূর্ণ মানববন্ধন হয়। এতে বেশ কয়েকটি কার কমিউনিটি, বাইক কমিউনিটি এবং সচেতন নাগরিক কমিউনিটি অংশ নেয়।
গৌরনদী শিশু একাডেমির প্রতিষ্ঠাতা শিক্ষক ও সঙ্গীত শিল্পী প্রয়াত মানিকলাল সাহার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম। প্রয়াত মানিকলাল সাহার কন্যা লেখক ও শিল্পী আইভি সাহা ও পুত্র পালরদি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক রাজা রাম সাহার ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আলোচনা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী জনপ্রিয় সঙ্গীত শিল্পী এম এ শোয়েব, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন। শিশু একাডেমির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সিরাজুম শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরো একবার জানিয়ে। রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজউদ্দিন। 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতির পদত্যাগে রাষ্ট্রের ঘাট থেকে নামল স্বৈরাচারের দোসর মুক্তব্য জামাত আমিরের। জুলাই হত্যার দায়ে শাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি এনসিপির। রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকাতেই 24-এর গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে বললেন মির্জা ফখরুল। গণভোটের রায়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিএনপি, অভিযোগ বিরোধীদের। গ্যাস সংকট আরও তীব্র হচ্ছে, ভোগান্তি চরমে। কাঁচা মরিচের কেজি 300 টাকার উপরে। নিত্যপণ্যের বাজারে বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bknews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।